নমস্কার বন্ধুরা, বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই অনুষ্ঠানটি যতটা জনপ্রিয় ততটাই কিন্তু সিরিয়াস একটি অনুষ্ঠান, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান এবং ততটাই ভাইটাল অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের ভিতর দিয়ে অ্যাস্ট্রোলজির সূক্ষ্ম সূক্ষ্ম বিভাগগুলো সম্পর্কে আমরা জানতে পারি। কারণ আমরা সকলেই জানি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে গভীর সমুদ্রের মতন, তার তল খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। কিন্তু যারা গবেষণা করছেন অ্যাস্ট্রোলজি নিয়ে তারা কিন্তু সূক্ষ্মতায় পৌঁছতে পারেন এবং সেই সূক্ষ্মতায় পৌঁছে তারপর কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষের উপকার সাধন করতে পারেন। আর ঠিক সেই রকমই একজন মানুষ কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অবশ্যই শ্রী দেবাশিস ব্যানার্জি মহাশয়, যিনি অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতন গবেষণা করছেন। 25 বছর ধরে তিনি গবেষণা করছেন এই বৈদিক জ্যোতিষের উপর। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে একটা চার্ট বিশ্লেষণ করতে বা একটা জন্মছক বিচার করতে শুধুমাত্র জন্মছক ছাড়াও আরো কিছু যে লাগে, এই সমস্ত কিছুর মেলবন্ধনে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হন এবং বিচারটা তার অত্যন্ত সুন্দর হয়। তিনি পরাশরীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে শুভাশুভ ফল কিন্তু বলে থাকেন। এবং সত্যিই তাই, ওনার সূক্ষ্ম বিচার আগেই বলেছি এবং অব্যর্থ প্রতিকার আমাদেরকে আশ্চর্যান্বিত করে এবং আমরা অবাক হয়ে যাই যে কিভাবে এত সূক্ষ্ম বিচারে তিনি চলে যান। অর্থাৎ এত সূক্ষ্ম বিচার, এত গভীরে যাওয়া, এটাই কিন্তু তার গবেষণার ফলাফল। অবশ্যই সেই বিশেষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই আমরা জ্যোতিষের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিভাগগুলো সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে অবহিত হইতো। আজকেও আপনি সেই ব্যাপারে আলোকপাত করবেন। তো দর্শক বন্ধুদের আমি একটু জানিয়ে রাখি যে দর্শক বন্ধুরা, আমরা গত পর্বে ঠিক এই দিনে আমরা কিন্তু আলোচনা করেছিলাম এডুকেশন সেক্টরটা নিয়ে। কারণ জীবনের একটা বিরাট পার্ট জুড়ে রয়েছে এডুকেশন এবং এডুকেশনের উপরই পুরো ভবিষ্যৎটা নির্ভর করে। সুতরাং এই যে এডুকেশন, সেই এডুকেশন কার কেমন হবে, কোন দিকে গেলে জাতক জাতিকা এডুকেশনের দিক থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে সাফল্য অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে দাঁড়াতে পারবেন, ভবিষ্যৎটা তার উজ্জ্বলময় হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানছিলাম এবং উনি আমাদের প্রত্যেকটা ঘর ধরে ধরে বুঝিয়ে দিচ্ছিলেন এবং আমার বহু প্রশ্নের উনি উত্তর দিয়েছেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান তাহলে ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন। ইউটিউবে সার্চ করলেই আপনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো পর 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 দেখতে পাবেন এবং শিখতে পারবেন। আর এই প্রসঙ্গে একটা কথা আমি একটু বলে রাখি যে উনি কিন্তু একজন জ্যোতিষ শিক্ষক। সুতরাং যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ শেখবার জন্য। কারণ একটা সুন্দরভাবে যদি জ্যোতিষ আপনারা শিখতে চান এবং জ্যোতিষের শেখাটা, সেই শেখাটা কিন্তু একেবারে একটু একটু শেখানো, একদম গভীরে ঢুকে যদি শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা নিজেদের জীবন সম্পর্কে অবহিত হতে চান, পুরোপুরি জানতে চান এবং ভবিষ্যৎটা যাতে আপনার আলোকময় হয় তার জন্য অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তার জন্য দেখুন রেড বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। বালিতে পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন এবং মায়াপুরে ওনাকে পাচ্ছেন। 7998040396 যেটি রেড বক্সের মধ্যে দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের প্রসঙ্গে আসি। হ্যাঁ, তো আমরা গত পর্বে তো আলোচনা যতটা করেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করছি যে বুধ গ্রহটা, কারণ আপনি বলেছিলেন যে এই যে এডুকেশন বা শিক্ষার কারো গ্রহ হচ্ছে বুধ, কিন্তু এই বুধেরও নানান রকম অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে আগে প্রশ্নগুলোতে আমরা যাচ্ছি না, আপনারা অবশ্যই ইউটিউব সার্চ করে দেখে নেবেন। কিন্তু আজকে যে প্রশ্নটা আমার রয়েছে সেটা হচ্ছে বুধ গ্রহটা যখন বর্গোত্তম, মানে কখন বর্গোত্তম হয় আর কি, মানে এই বর্গোত্তম বিষয়টা আমাদের যদি একটু বুঝিয়ে দেন আপনি। ফার্স্টত বর্গোত্তম মানে হচ্ছে জাতচক্রে গ্রহটা যে ঘরে অবস্থান করছে, আচ্ছা, লবাংশ কুণ্ডলিত সেই গ্রহটা সেই ঘরেতেই অবস্থান করবে, সেটাকেই বলা হয় বর্গোত্তম। আচ্ছা, আপনি যেটা বলছেন যে বুধ গ্রহটা যদি বর্গোত্তম হয়, বুধ গ্রহটা বর্গোত্তম করে প্রচন্ড ভালো ফলদান করে, খুব শক্তিশালী হয়ে যায় এবং
এটা একটা উচ্চ স্তরের মেধা প্রদান করে। উচ্চ স্তরের মেধা মানে এই বর্গোত্তম বিষয়টা তো আমরা বুঝে নিলাম, কিন্তু এই বুধ গ্রহটা যখন বর্গোত্তম হয় তখন কিন্তু উচ্চ স্তরের একটা মেধা প্রদান করে, মানে খুবই ভালো, তার মানে হাইলি ইন্টেলিজেন্ট। আচ্ছা, হাইলি ইন্টেলিজেন্ট। আচ্ছা, মানে এই সমস্ত কিছুর পিছনে কিন্তু জ্যোতিষ শাস্ত্র লুকিয়ে রয়েছে, সমস্ত কিছুর পিছনে জীবনের যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, সমস্ত কিছুর পিছনে কিন্তু জ্যোতিষ শাস্ত্র লুকিয়ে রয়েছে। আচ্ছা, যদি একটা চার্টের মাধ্যমে আপনি আমাদের একটুখানি বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আগের পর্বে যে আলোচনাগুলো হয়েছিল, বুধ গ্রহটা এয়ারি বা বায়ু রাশিতে, অগ্নি রাশিতে এবং পৃথ্বী রাশিতে থাকলে কি হয় এবং নানা রকম আরো কিছু আলোচনা হয়েছিল, কোন কোন ঘরে থাকলে ভালো হয়। তা সেই অনুযায়ী এই চার্টটা, এই চার্টটা একটুখানি দেখলে ভালো হবে। আচ্ছা, আমরা একটা চার্ট দেখছি, একজন জাতক বা জাতিকার একটা চার্ট দেখছি আমরা, এবং চার্টের মাধ্যমে উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন বুধের অবস্থানটা, এবং বুধের অবস্থানের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে এডুকেশনটা। এই যে আমরা দেখতে পাচ্ছি, শুধু বুধ নয়, আরো আছে, কিন্তু আমরা এখন বুধ নিয়ে আলোচনা করছি যেহেতু। এই চার্টটা একটা দেখুন, এই চার্টটা হচ্ছে একটা জাতকের, এবং এই চার্টের লগ্ন হলো কর্কট লগ্ন। আচ্ছা, এটা কর্কট লগ্নের জাতক। হ্যাঁ, এবং বুধ কোথায় অবস্থান করছে? বুধ অবস্থান করছে তুলা রাশিতে। আচ্ছা, হ্যাঁ, এবং বৃহস্পতি মেষ রাশিতে বসে বুধকে দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, এবং এই কারণে জাতক অসামান্য একজন সমাজ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ও আচ্ছা, এবং যার দীর্ঘ শিক্ষাগত কৃতিত্বের জন্য তার নামকে ট্যাগ করা হয়েছে। আচ্ছা, ইনি প্রচন্ড মানে কি বলবো বিদ্বান। হ্যাঁ, এবং আপনি দেখুন এই যে বায়ু রাশি, তুলা রাশি হচ্ছে বায়ু রাশি। তা আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে বায়ু রাশিতে বা অগ্নি রাশিতে যদি বুধ গ্রহ অবস্থান করে, তার কিন্তু এমনি তার শক্তিটা বৃদ্ধি পায়। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেছিলেন আমার, এবং এখান থেকে পড়াশোনার জায়গাটা ভালো হয়। তাহলে এই জাতকের ক্ষেত্রে দেখুন বুধ কিন্তু একটা বায়ু রাশিতেই বা এয়ারি রাশিতেই অবস্থান করছে। হ্যাঁ, এবং নবাংশে দেখুন মিথুনে অবস্থান করছে, সেটাও কিন্তু একটা বায়ু রাশি। মিথুনেও বুধ আবার নবাংশে অবস্থান করছে, সেটাও একটা বায়ু রাশি। এবং জন্ম চার্টে বুধ চতুর্থ হাউসে অবস্থান করছে। চতুর্থ থেকে আমরা বিদ্যা, বিদ্যার যে বিচারের যে ভাব মানে ভাব বা ঘর, সেটা চতুর্থ, এবং মেধার জন্য পঞ্চম, মানে এই অনেকগুলোকেই দেখা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থে বায়ু রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এবং নবাংশ মিথুন রাশিতে অবস্থান করছে, এবং সেখানে কি সেটাও একটা বায়ু রাশি। হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে কি এখানে যে কর্কট লগ্ন, বৃহস্পতি হচ্ছে নবমপতি। নবমপতি মানে কি ভাগ্যপতি, এবং এই ভাগ্যপতি দশম ঘরে বসে থেকে দৃষ্টি দিয়ে, যেটা খুবই শুভ দৃষ্টি। আচ্ছা, এটা খুবই শুভ দৃষ্টি। হ্যাঁ, এখানে বুধ গ্রহ দেখুন কত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এবং এখানে বুধ গ্রহটা কি হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে এবং ইন্টেলিজেন্সটা প্রদান করছে। আচ্ছা, এবং এই জন্য এই যে জাতক, এই জাতক একজন সমাজ বিজ্ঞানী হিসেবে খুব মানে বিখ্যাত বলতে পারেন, খুবই বিখ্যাত। আমরা এবার আসি যে এইরকম যখন জাতকের গ্রহের যখন ডিসপোজিশন থাকবে, বিশেষ করে অগ্নি বা বায়ু চার্টে, তাহলে কি হবে না পাওয়ারফুল মেমোরি তৈরি হবে। হ্যাঁ, পাওয়ারফুল মেমোরি তৈরি হবে। পাওয়ারফুল মেমোরি হলে কি হবে, সে তাড়াতাড়ি বুঝতে পারবে, সে নিতে পারবে, সে মনে রাখতে পারবে। নিশ্চয়ই। হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিলটা তার বাড়বে একদম। এবার অ্যানালিটিক্যাল স্কিল মানে কি? অ্যানালিটিক্যাল স্কিল মানে সে বিশ্লেষণটাকে আরো ভালো মতন ভাবে করতে পারবে। তাহলে পড়াশোনার ক্ষেত্রে দিয়ে অ্যানালিটিক্যাল স্কিল এবং মেমোরি, এবং তারপর যখন গ্রাসপিং পাওয়ার মানে ধরে নেওয়ার ক্ষমতা, এগুলো যদি খুব বেশি করে কারোর মধ্যে লক্ষ্য করা যায়, তারা তখন কি হবে, এগুলোকে আগে থেকে দেখলে তখন বোঝা যাবে যে এই জাতক বা এই ছাত্রছাত্রী সে কিন্তু সেন্ট্রাল সিলেবাসই দাও আর স্টেট সিলেবাসই দাও, দুটোতেই কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, কারণ তার মধ্যে এতগুলো জিনিস পরিলক্ষিত হচ্ছে। সেই জন্য একটা চার্ট কিন্তু বিচার করাটা প্রচন্ড ভাবে এসেনশিয়াল। আবার তুই বুধ গ্রহটা আগের দিন আপনি বলেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম, কিন্তু পৃথ্বী রাশি বা আর্থি রাশিতে যদি হয়, এগুলা যদি অবস্থান করে, তাহলে কিরকম হবে? তাহলে সাধারণত একটু অসুবিধা বা বাধা সৃষ্টি করে। কিসে বাধা সৃষ্টি করে? ম্যাথামেটিক্স এর উপর বাধা সৃষ্টি করে, নাম্বারের উপর বাধা সৃষ্টি করে। তাহলে এইরকম
জাতক জাতিকারা সাধারণত মানে সায়েন্সের দিকে না যাওয়াই আমার মনে হয় ভালো। আচ্ছা, যেহেতু ম্যাথমেটিক্সের দিক থেকে একটা বাধা, হ্যাঁ সায়েন্সের দিকে যত অঙ্ক আছে তার বুঝতে হবে, তাকে তাড়াতাড়ি ধরতে হবে, এই ব্যাপারগুলো যখন তার একটু কম মতো হবে তখন তার কমার্সের দিকে বা হিউম্যানিটিস এর দিকে বা এইরকম কোনো ফিল্ডে তার গেলে কিন্তু অনেক উন্নতি লক্ষ্য করা যায়। হ্যাঁ, আরো তো অনেক কিছু আছে, বিশ্লেষণের প্রচুর ব্যাপার রয়েছে, মানে আস্তে আস্তে সবটাই আমরা জানবো। কিন্তু আপনারা এটা বুঝবেন যে জন্মছক, আপনার জন্মছক কিন্তু সমস্তটা বলে দিতে পারে, কিন্তু তার জন্য আপনার জন্মছক বিশ্লেষণ করাটা ভীষণভাবে প্রয়োজন, যেটা 2-3 মিনিটের মধ্যে জীবনে কখনো সম্ভব নয়। যারা এই ভুলটা করছেন বা করেছেন তারা কিন্তু সত্যিই ভুলটা করেছেন, আর এই ভুলটা করবেন না। একজন সঠিক ব্যক্তির কাছে গিয়ে যিনি জন্মছককে ঠিক এইভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তার কাছেই কিন্তু পৌঁছবেন। আর এই জায়গা থেকে তো আমি বলতেই পারি যে যারা ওনার কাছে পৌঁছেছেন তারা কিন্তু লাভবান হয়েছেন, এবং যারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি তাদের জন্য বলবো আপনারা কেউ এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। ওনার কাছে অবশ্যই জন্মছকটা নিয়ে গিয়ে বিশ্লেষণ করান, এবং এই বিশ্লেষণের ভীষণ দরকার রয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক কথা বলে এবং তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে থাকে। আরেকটা কথা এখানে বলে নি, সেটা হচ্ছে সময় তো আমাদের কম, তাহলে এই পৃথ্বী রাশিতে যেটা বললাম যে কমার্স এরকম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পৃথ্বী রাশিতে বুধ বসলেও কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়। আচ্ছা, সেটা এক্সেপশনাল। সেটাকে যদি অন্য কোনো কারণে তাকে যদি খুব শক্তিশালী করে দেয়, হ্যাঁ, তখন কিন্তু সেই যে পৃথ্বী রাশির যে ফলাফলটা সেটাকে সে অতিক্রম করে, তখন তার বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়ে ওঠে। আচ্ছা, সেইগুলো এখন পৃথ্বীতে বসে গেল বলে তাকে ওইদিকে নিয়ে গেল, কিন্তু তার এই যে তার মধ্যে একটা প্রতিভা ছিল, তার মধ্যে যেগুলো ছিল সেগুলো যদি ভালোভাবে অ্যানালিসিস করে দেখা যায় এবং তাকে যদি বলা যায়, সেটা ভালো গাইডেন্স পাবে। তার মানে কি এটা সামগ্রিক ভাবে দেখতে হবে, মানে পৃথ্বী রাশি তে যে ম্যাথমেটিক্স এর কথাটা আপনি বললেন, সব দিক এটা আমি খাঁটি কথা বলছি, হ্যাঁ সামগ্রিক ভাবে বিচারটাকে করতে হবে। শুধু একটা বিষয়ের উপর বিচার করলে জ্যোতিষ বিচার করা হয় না। উনি একজন একটা চার্টের উপর বিচার করলেও বিচার করা হয় না, না ডিভিশনাল চার্ট আছে, যেটা আপনি বলেন বর্গ চার্ট আছে, বর্ষফল আছে, সব রকম ট্রানজিট আছে, সব রকম নিয়ে বিচার করে তখন একটা বলা যায়, তখন এটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় এবং সেই সিদ্ধান্তটা কারেক্ট হয়। একদম সেই সিদ্ধান্তটা কারেক্ট হবে। 2-3 মিনিটের মধ্যে কখনো জ্যোতিষ বিচার হয় না। এটা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু সিরিয়াস, যারা এই অনুষ্ঠান নতুন দেখছেন তারা বুঝুন, শিখুন, জানুন যে জ্যোতিষ শাস্ত্র কিভাবে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি অবশ্যই বলবো ওনার কাছে একবার চলে আসুন, নিশ্চয়ই আপনারা দেখবেন ভীষণ একটা ভালো রেজাল্ট পাবেন। এটা প্রপার গাইডলাইন পাবেন। এই প্রপার গাইডলাইন মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণভাবে দরকার, এবং এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন ওনার কাছে আসলে। বুকিং নাম্বার তো টিভি স্ক্রিনে যাচ্ছে 7998040396, 7998040396। ওনাকে কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। গড়িয়াহাটে ওনাকে পাচ্ছেন, বালিতে ওনাকে পাচ্ছেন নিমতলা স্টপেজ, এবং মায়াপুরে যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু মায়াপুরে পাচ্ছেন। যারা গড়িয়াহাটে আসতে চাইছেন অবশ্যই বুকিংটা করে ফেলুন, কারণ কলকাতায় একমাত্র গড়িয়াহাটেই উনি বসেন। গড়িয়াহাট চেম্বারের জন্য অবশ্যই বুকিং করুন। আর যারা হাওড়ার কিছু অংশের মানুষ বা যারা ধরুন হুগলি কিছু অংশের মানুষ, তারা কিন্তু বালি চেম্বারের জন্য অবশ্যই ওনার সাথে বুকিং করে নিন, ওনার কাছে বুকিংটা করিয়ে নিন। আর মায়াপুরেও কিন্তু ওনাকে পাচ্ছেন 7998040396। এবার আমি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যাদের জন্মছক নেই তারা কিন্তু চিন্তা করবেন না, কারণ বারবারই আমি বলছি জন্মছকের সঙ্গে জীবন ওতপ্রোতভাবে জড়িত, এটা তো বটেই। কিন্তু যাদের জন্মছক নেই, বিশেষত বেশ কিছু বছর আগে অনেকেই জন্মছকটা ঠিক মতন জানা থাকতো না, তো তাদের ক্ষেত্রে কিন্তু মুহূর্ত হোরারি রয়েছে, এছাড়াও হাত রয়েছে, এছাড়াও আরো নানান বিষয় রয়েছে। তাতে জন্মছকের যে রেজাল্টটা আপনি পাচ্ছেন, অর্থাৎ বিচারটা পাচ্ছেন, সেই বিচারটাই কিন্তু আপনি পাবেন। একদম চিন্তা করবেন না, শুধুমাত্র ওনার কাছে
আপনাদের পৌঁছে যেতে হবে। উনি একজন সত্যিকারের জ্যোতিষ ব্যক্তিত্ব, প্রপার গাইডলাইন যদি পেতে চান তাহলে ওনার কাছেই কিন্তু আপনাদের চলে আসতে হবে এবং সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন। আগামী দিনটা আপনাদের উজ্জ্বল হবে, একটা প্রপার গাইডলাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আমাদের তো এই মুহূর্তে শেষ করতেই হচ্ছে, সুতরাং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা আবার ফিরে আসছি রবিবার দিন ঠিক দুপুর 2:30 ততক্ষণের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার এবং আপনাদের সকলকে জানাচ্ছি